হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের আমাদের পার্সেন্টেজের ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। আজকে ক্লাস 8 করবো। আজকে আমরা কী কী টাইপ শিখবো দেখো। প্রথম যে টাইপটা শিখবো সেটা হচ্ছে বরফ বা বেতন বা গ্রিন, বাড়িতে যে চিনি বা এইসবের হিসাব নিকাশের যে দামের হ্রাস বৃদ্ধি হয় সেটা শিখবো। দ্বিতীয় হচ্ছে প্রাইস আর কনজাম্পশনের সম্পর্ক, আর তৃতীয়টা হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের হ্রাস বৃদ্ধি। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। চলো তাহলে দেরি না। দেখো এই যে টাইপটা আছে যে ক্লাস 8-এর, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা প্রচুর প্রশ্ন আসে। বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, আর বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে সেটা জানতে চেয়েছে। কি বলছে? জল হচ্ছে বরফে পরিণত। জল কিসে পরিণত হবে? না, জল বরফে পরিণত হবে। এই টাইপটা শিখলে এরকম সব এই 3টা অঙ্ক শিখলে এই টাইপের সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলেছে? আয়তন কত কমবে? 10%। আচ্ছা, আমরা 10% মানে কি জানি? 10% মানে 1/10, এটা আমরা জানি অলরেডি। তাহলে জল কি করছে? বরফে পরিণত হলে আয়তন বাড়ছে। তাহলে জলের আয়তন যদি 10 হয়, জল যদি বরফে পরিণত হয়, আয়তন কত বাড়বে? 1 বাড়বে। তাহলে 10 থেকে 1 বৃদ্ধি পাবে। তাহলে আয়তন কত হবে? 11। ঠিক কি ঠিক না বলো? এবার বলছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে। বরফ কি হচ্ছে? গলে যাবে। গলে কোথায় পরিণত হচ্ছে? জলে। তাহলে 11 থেকে 10-এ আসতে হবে। তাহলে আয়তন কত কমবে? সিম্পল ভাবে কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে আয়তন 1 কমবে। আচ্ছা, আয়তন তো 1 কমবে, কিন্তু বিষয়টা হচ্ছে বরফ গলে জলে পরিণত হচ্ছে। তাহলে বরফ থেকে আয়তন কমে 10 হচ্ছে, বরফ থেকে আয়তন কমে 10 হচ্ছে চলে আসতে গেলে, তাই তো? তাহলে কত কমছে আয়তন? না, 11 থেকে কমছে। 1 কমছে কত থেকে? 11 থেকে। তাহলে এটাকে 100%-এ নিয়ে যাব। তাহলে শতকরায় বার করতে দেওয়া হবে। তার মানে এটার হিসাব নিকাশ কি হবে? না, 100/11%। 100/11 কি আছে না? তাহলে কত হচ্ছে? 9×11=99, 1/11%। আর অথবা সরাসরিও করতে পারো। 1/11 সমান আমরা সরাসরি জানি 9×1=11%। অলরেডি এই ক্লাসের ফার্স্টের দিকে আমরা শিখেছি, ফার্স্ট ক্লাসে সেখানে হচ্ছে যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কীভাবে আসতে পারি আমরা। ঠিক আছে? আচ্ছা, এই একই লজিক লাগিয়ে আমাকে এই অঙ্কটা করে দেখাতে হবে। তা কি বলেছে অঙ্কটাতে? বলেছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হবে। ওই ব্যক্তির বেতন কত শতাংশ বাড়ালে সে আবার আগের সমান বেতন পাবে? সেম লজিক, সেম। কেমন ভাবে করবো? একটা লোকের বেতন 20% হ্রাস করা হয়েছে, ভালো কথা। 20% মানে কত? 1/5। তাহলে বেতন কি হয়েছে? হ্রাস করা হয়েছে। তাহলে বেতন ছিল কত? বেতন ছিল আর এটা লিখি বর্তমান বেতন। তাহলে বুঝতে পারো ভালো করে। তাহলে বেতন ছিল হচ্ছে 5, বেতন ছিল হচ্ছে 5, ঠিক আছে। সেটা থেকে কত বেড়েছে? 1 বাড়েনি, সরি, কমেছে, কারণ বেতন হ্রাস পেয়েছে। তাহলে 5-এ 1 হ্রাস পেয়েছে, মানে 5-এ 1 কমেছে। 5-এ 1 কমলে কত হবে? 5 - 1, তার মানে 5 থেকে 4 হবে। সিম্পল হিসাব। তাহলে 5 থেকে 4 হয়ে গেছে। এবার বলেছে ওরা কি? না, 4 থেকে 5-এ আসতে হবে, মানে বর্তমান বেতন যেটা আছে সেটা থেকে আগের বেতনে আসতে হবে। ঠিক আছে? তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কত বাড়বে। এখানে কত বাড়বে? বাড়াতে হবে হচ্ছে 1, কিন্তু কতই বাড়াতে হবে? 4-এ বাড়াতে হবে। তার মানে 1/4। আর 1/4 মানে আমরা পার্সেন্টেজে কত জানি? 25% জানি। যদি কারোর সমস্যা থাকে দেখে নাও কীভাবে হয়। ইন্টু 100%। 4 দিয়ে কাটছে, 4 × 25-এ 100। তাহলে অ্যান্সার কত আসছে আমার? 25%। তার মানে যদি আমি 20% হ্রাস করিয়ে দিই, তাহলে আবার 25% বাড়াতে হবে। তাহলে এসে আবার আগের জায়গায় আমরা
পাবো, মানে আগের বেতনটা আবার ফিরে পাবো, মানে 4 থেকে আবার 5 চলে আসবে। 5 থেকে 4 হয়েছিল, 25% বাড়া 20% কমবি, 4 থেকে 5 আসতে 5%, 25% করতে বাড়াতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। এই দুটো অঙ্ক তো গেল একদম সিম্পল জিনিস। কিন্তু এই যে অঙ্কটা আছে এটা তোমরা 3টে স্টার দিয়ে নাও, এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট হবে এবং পরীক্ষাতেও আসবে। ঠিক আছে, বলছে চিনির মূল্য, কি বলছে, চিনির মূল্য 25% হ্রাস পাওয়ায় একজন গৃহিণী 500 টাকাতে 50 কেজি বেশি চিনি কিনতে পারে। 500 টাকাতে কতখানি বেশি চিনি কিনছে, 500 টাকাতে 50 কেজি বেশি চিনি কিনতে পারছে। চিনির বর্তমান মূল্য প্রতি কেজিতে কত, এটা বার করতে হবে। ভালো কথা, কি করে বার করবে? তাহলে দেখো 500 টাকাতে কত কেজি চিনি বেশি পাচ্ছে, 50 কেজি বেশি চিনি পাচ্ছে বর্তমান যে দাম সেইটাতে। তার মানে কি হয়েছে দেখো, সবার আগে একটা জিনিস আমরা জানি যে 25% মানে 1/4, এটা আমরা জানি 25% মানে কত, 1/4, এইটাকে ধরে নাও। ঠিক আছে, এবার কি হয়েছে, চিনির মূল্য হ্রাস পেয়েছে। তাহলে এখানে লিখি চিনির মূল্য, চিনির মূল্য কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাই তো। তাহলে 25% হ্রাস পেয়েছে, মানে 4 ছিল, 4 থেকে কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। এটা বুঝতে পারলে কি, চিনির মূল্য 25% হ্রাস পাওয়া মানে ছিল 4 হয়ে গেল 3, মানে চিনির মূল্য ছিল 4 হয়ে গেল কত, 3। সবসময় জানবে চিনির মানে মূল্যের সঙ্গে কনজামশনটা কিন্তু সবসময় ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। মূল্যের সঙ্গে, প্রাইসের সঙ্গে কনজামশনটা সবসময় ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। মানে কনজামশন কত হবে, কনজামশন যদি এটা ব্যস্তানুপাতিক হয় তাহলে 3টা এখানে বসবে, 4টা এইখানে বসবে। এবার অনেকেই বলতে পারো কেন এরকম 3টা এরকম এরকম হলো, দেখো ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাত সম্পর্ক কি জানি আমরা, এখানটা দেখিয়ে দিচ্ছি। ব্যস্তানুপাত 4:3, ব্যস্তানুপাত সম্পর্ক হলে 1/4:1/3, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 3:4 হয়ে যাবে। সেই জিনিসটাই দেখো এখানে লিখেছি, বোঝা গেছে। সেই জিনিসটাই দেখো এখানে লিখেছি। তাহলে আগে যদি 3 চিনি কেনা হতো, এখন তাহলে 4 চিনি কেনা হচ্ছে। আগে যদি 3 চিনি কেনা হতো, এখন তাহলে 4 চিনি কেনা হচ্ছে। এবার দেখো এখন 500 টাকাতে কতখানি বেশি চিনি কিনছে, 50 কেজি চিনি কিনছে। এখন 500 টাকাতে 50 কেজি বেশি চিনি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি কত বেশি চিনি পাচ্ছি, অ্যাকচুয়ালি এক ইউনিট বেশি চিনি পাচ্ছি। কতখানি চিনি বেশি পাচ্ছি, 1 ইউনিট বেশি চিনি পাচ্ছি। আর এই 1 ইউনিট মানে হচ্ছে, 50, আর এই 1 ইউনিট মানে কি, 50। ঠিক আছে, যেই আমরা 1-এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বলতে পারবো যে 3-এর ভ্যালু হচ্ছে এর সঙ্গে 50 গুণ হবে মানে 150, আর এই 4-এর ভ্যালু হবে এর সঙ্গেও 50 গুণ হবে, তাহলে 4×5 = 20 মানে 200। তার মানে বলতে পারবো এটা যে আগে যেখানে আমরা 150 কেজি চিনি কিনছিলাম, মানে এই পরিবারটা 150 কেজি চিনি কিনছিল, এখন ওই পরিবারটা 200 কেজি চিনি কিনবে। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, চিনির বর্তমান মূল্য কত প্রতি কেজিতে বলে দিয়েছে। তার মানে কত টাকা কিনছিল, 500 টাকা চিনি কিনছিল, ক কেজি চিনি কিনছে এখন, এখন 500 টাকারই কিনবে, তো 200 টাকার কিনছিল, তাহলে 200 কেজি কিনবে। ঠিক আছে, তাহলে 500 টাকাতে পাচ্ছে 200 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত, কীভাবে বার করবো, /200, 2 কাটছে 5/2, আর 5/2 মানে কত, 2.5 মানে 2.5 টাকা, কত হচ্ছে, 2.5 টাকা হচ্ছে, তাই তো। বোঝা গেল জিনিসটা। আচ্ছা, এগুলো দিয়ে করা হয়নি না, এটা 25% হবে, এটা আর 11% হবে। ঠিক আছে, তো বোঝা গেল কীভাবে এলো। তাহলে কি করলাম, আর একটা ছোট্ট করে একবার বলে দিই।
চিনির মূল্য কত ছিল? 4 ছিল, 3 হয়েছে, ঠিক আছে, কারণ 25% কমেছে বলে। তাহলে কনজামশন কী হবে? বাড়বে, তার মানে ঠিক ব্যস্তানুপাতিক হবে, 3 ছিল 4 হবে। এখন অ্যাকচুয়ালি কত রেশিওতে কত পাচ্ছি? 1, যার অরিজিনাল ভ্যালু যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 50। তাহলে 1-এর ভ্যালু 50 হলে 3-এর ভ্যালু 150 কেজি আগে কেনা হচ্ছিল, এখন 50 কেজি বেশি, মানে 200 কেজি কেনা হচ্ছে, 4-50-এ 200 কেজি এখন কেনা হচ্ছে। তাহলে এখন এই যে 200 কেজি কেনা হচ্ছে, কত টাকা দিতে হচ্ছে? টাকার পরিমাণ তো বাড়বে না, একই থাকবে, তাহলে 500 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 500 টাকা 500 টাকাতে আমরা ক কেজি চিনি কিনছি? 200 কেজি চিনি কিনছি, তাহলে প্রতি কেজির দাম কত হবে? 500/200, 2.5 টাকা। এবার ধরো তোমাদের বললো যে বর্তমান মূল্য না, প্রাইমারি আগের মূল্যটা বার করতে হবে। কি করবে? আগের মূল্য বার করতে হবে, মানে যখন 150 কেজি চিনি পাওয়া যাচ্ছিল তখন প্রতি কেজির দাম কীভাবে বার করবে? টাকা তো সেই একই ছিল, টাকা কত ছিল? 500 টাকা ছিল, আর কতখানি চিনি পাচ্ছিল? 150 কেজি চিনি পাচ্ছিল। এই ভাগটা করলেই হয়ে যাবে, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 2, তাহলে 10/3, মানে তো আমরা জানি 3.33। এটা অ্যান্সার। দেখো এখানে একটা অলরেডি অ্যান্সার রেখে দেওয়া আছে, এই জন্য যদি কেউ ভুলবশত এটা বার করা হয় তাহলে এটা দিয়ে দেবে। তোমাকে প্রপার জিনিসটা জানতে হবে যে কিভাবে হচ্ছে, ক্লিয়ার? নতুন মূল্য বার করতে পারলে 150 দিয়ে ভাগ করে দিতে হয় 500, সিম্পল লজিক। তাহলে এই 3টে অঙ্ক তারা যারা বুঝলে তাদের কিন্তু এই অঙ্কগুলো নিয়ে আর কখনো মাথা ব্যথা হবে না, কখনো কোনো ভুলও হবে না, কিচ্ছু হবে না। এই লজিকটা কিন্তু খুব ভালো লজিক, পরীক্ষায় আসবে, এসেছে এবং আসবে। চলো এবার নেক্সট পার্টটা দেখি। এই অঙ্কটা দেখো, এই টাইপটা দেখো, এই টাইপটা, এইটা একদম ভালো করে শিখবো। এরপরের দুটো একদম এইরকম ম্যাথ আছে, কোনো সমস্যা হবে না, আরামসে করে ফেলবো। কি বলছে দেখো, যদি রবারের মূল্য 25% কম হয় তাহলে কোনো ব্যক্তি 1 টাকায় 2টো বেশি রবার কিনতে পারে। তাহলে 1 টাকায় প্রাপ্ত রবারের সংখ্যা কত? বলছে যদি রবারের মূল্য 25% কম হয় তাহলে কি হয়েছে? 25% মানে কি? 1/4। রবারের মূল্য তাহলে কি হবে? মূল্য 4 থেকে 3 হয়ে যাবে। রবারের মূল্য তাহলে কি হবে? 4 থেকে 3 হয়ে যাবে। এটা কোথায় যাচ্ছে? এটা প্রাইসে যাচ্ছে। আগে যে অঙ্কটা বোঝালাম সেই টাইপটা দেখো, সেই টাইপটা মনে করে দেখো। তাহলে প্রাইসে যাচ্ছে কি? 4 থেকে 3-এ, ঠিক আছে। তাহলে কনজাম্পশন কি হবে? আগেরটাতেই বুঝিয়েছি, কনজাম্পশন আছে ব্যস্তানুপাতিক, তাহলে এই 3 আসবে এখানে আর এই 4 যাবে এখানে, 3:4 অনুপাতে থাকবে। তাহলে কি বলছি দেখো, বলছে যে 1 টাকায় প্রাপ্ত রবারের সংখ্যা কত, কিন্তু এখানে বলে দিয়েছে 1 টাকায় 2টো বেশি রবার পাচ্ছিল। কটা বেশি রবার পাচ্ছিল? 2টো বেশি রবার পাচ্ছিল, কিন্তু অরিজিনালি কনজাম্পশনের পার্থক্য কত? 1টা। তাহলে কটা বেশি পাচ্ছিল? 2টো পাচ্ছিল, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 2। 1-এর ভ্যালু কত? 2। তাহলে আমরা বলি 3-এর ভ্যালু কত হবে? না 3 গুণ 2, তার মানে 6। আর 4-এর ভ্যালু কত হবে? 4 গুণ 2, তার মানে হচ্ছে 8। বোঝা গেল? প্রাইস ছিল 4 থেকে 3, এখন হয়ে গেল 3 থেকে 3টে পাচ্ছিল, এখন 4টে পাবে। কিন্তু 1-এর ভ্যালু বলে দিয়েছে, মানে এই যে পার্থক্য 1, এখন কটা বেশি পাচ্ছে? না 2টো বেশি পাচ্ছে। তাহলে 1-এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 2, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 3 দুগুণে 6, 4-এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এখন 1 টাকায় প্রাপ্ত রবারের সংখ্যা কত? না 8টি। এখন আগে কটা পাওয়া যাচ্ছিল? আগে 6টা পাওয়া যাচ্ছিল, এখন 1 টাকাতে কটা পাওয়া যাচ্ছে? 8টা পাওয়া যাচ্ছে। এখন কটা পাওয়া যাচ্ছে? 8খানা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এরপরের যে দুটো অঙ্ক দেবো সেই দুটো অঙ্ক কিন্তু এই কনসেপ্টের উপর বিল্ডিং করে হবে, বাট একটু আলাদা, ঠিক আছে? চলো করা যাক। বলছে 5 টাকায় 12টি লজেন্স বিক্রি করে, সরি 5 টাকায় না, 5-এর অঙ্কটা, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করে 20% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? ভালো করে দেখো, 1 টাকায় কটা কিনছে? 12টি লজেন্স বিক্রি করছে, কিনছে না, বিক্রি করছে, তাতে 20% ক্ষতি হচ্ছে। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? সহজভাবে ভাবো, দুটোই বলেছে 20%।
তাহলে কি বলেছে 20%, আর 20% মানে আমরা কি জানি না 1/5, ঠিক। তাহলে 20% ক্ষতি হচ্ছে, তার মানে আমার যদি 5 হয়, ক্ষতি 5-এ ক্ষতি কত হচ্ছে, 5-এ 1 ক্ষতি। তার মানে কি হচ্ছে বিষয়টা, 5-এ 1 ক্ষতি হলে মানে 5-এর প্রোডাক্টটা 4-এ বিক্রি করছে। কিন্তু বিষয় বলেছে, এখানে বলেছে 20% লাভ করতে হবে, তার মানে হচ্ছে 5-এর প্রোডাক্টে 1 লাভ করতে হবে। তাহলে এই 5-এর প্রোডাক্টটা 4-এ বিক্রি করছিল, কিন্তু এখন বিক্রি করতে হবে কত, 6-তে। এইটা বুঝলে কিনা দেখো, যখন 20% ক্ষতি হচ্ছিল, 20% মানে 1/5, 20% লাভ মানে 1/5 হিসাব করব। যখন 20% ক্ষতি হচ্ছিল তখন 5-এর প্রোডাক্টটা 4-এ বিক্রি করতে হচ্ছিল। যখন 20% লাভ হচ্ছে তখন 5-এর প্রোডাক্টটা কতই বিক্রি করতে হবে, 5-এ 1 লাভ করতে হবে। 5-এ 1 লাভ করতে মানে 5-এর প্রোডাক্টটা 6-এ বিক্রি করতে হবে। তাহলে সিম্পল বিষয় দেখো, এটাতে এখানে লস হচ্ছিল আর এখানে প্রফিট হবে, এখানে লাভ হবে মানে প্রফিট হবে। তার মানে আমরা কি করব, এটাকে এখানে আনবো 6, এইটা এখানে যাব, কেন এইটা আমরা খেলছিলাম প্রাইসে, এইটা আসবে কত, এইটা আসবে কনজাম্পশনে, তাই জন্য ব্যস্তানুপাতিক হবে, সিম্পল বিষয়। তাহলে আগে তাহলে কোনো একটা এতে 6টা প্রোডাক্ট বিক্রি করছিল, তাতে 20% লস হচ্ছিল, কিন্তু এখন 4টে প্রোডাক্ট বিক্রি করবে যাতে 20% লাভ হবে, সিম্পল। তাহলে আগে 1 টাকায় কটা বিক্রি করছিল, 12টা। এখানে রেশিওতে কত পেয়েছি, 6। 6-এর ভ্যালু অরিজিনাল কত, 12। তাহলে 6-কে কত দিয়ে গুণ করলে 12 পাবো, 2 দিয়ে গুণ করলে 12 পাবো। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে থাকি, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4 দুগুণে 8। তাহলে আগে 12খানা করে বিক্রি করছিল লজেন্স, এখন 8টা করে বিক্রি করবে, কত, 1 টাকায়। তাহলে 1 টাকায় কটা করে লজেন্স বিক্রি করছিল, 8টা করে, মানে করছে। এখন 20% লাভ হচ্ছে, 8 টাকায় করলে, 8টি করে করলে তবেই 20% প্রফিট বা লাভ হবে। বোঝা গেল? আর একবার বলে দিচ্ছি দেখো, বলছে 5-এর প্রোডাক্টটা 1-এ লস করে বিক্রি করছিল, মানে 5-এ 1 লস মানে 4, কিন্তু করতে হবে কি 5-এ 1 লাভ, তাহলে 5-এর প্রোডাক্টটা লাভ করে 6 যাচ্ছে, ঠিক আছে। তাহলে 4 এখানে আসছে, 6 এখানে আসছে, কেন, আমরা জানি যে প্রাইস আর কনজাম্পশন সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক, প্রাইস ভ্যারাইজাস 1 কনজাম্পশন, প্রাইস আর কনজাম্পশন সবসময় কি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্কে হয়। তাই জন্য 6 এখানে এলো, 4 এখানে এলো, 6-এর মানে হচ্ছে এটা দ্রব্য, এইটা কিসের, কনজাম্পশন মানে এটা দ্রব্য। তো সহজ কথা, দ্রব্য কটা বিক্রি করছিল, 12টা। 6-এর মানে হচ্ছে 12, কত দিয়ে গুণ হয়েছে, 2 দিয়ে। 4-এর মানে হচ্ছে 8, কত দিয়ে গুণ হবে, 2 দিয়ে। সিম্পল, বোঝা গেল। নেক্সট ম্যাথটা কিন্তু এরকমই, কিন্তু একটু আলাদা। এই 3টে ম্যাথ করে ফেললে ব্যাস এই টাইপটাও শেষ হয়ে যাবে, আর এই টাইপের কোনো অঙ্ক আশা করি তোমাদের আটকাবে না। এই অঙ্কটা কি বলছে, বলছে 1 টাকায় 36টি লজেন্স বিক্রি করলে 4% ক্ষতি হয়। 1 টাকায় কটা লজেন্স, 36টা লজেন্স বিক্রি করছে, তাতে 4% ক্ষতি হচ্ছে। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 8% লাভ হবে। তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, যে 4% ক্ষতি হচ্ছে, 4% মানে হচ্ছে 1/25, এটা আমরা জানি। আর 8% মানে কি হচ্ছে, 8% লাভ, মানে 4%-এর ডবল, তাহলে হচ্ছে 2/25। বেশি হিসাব নিকাশের আমার দরকার নেই, সিম্পলি যেটা জানি লিখে দিলাম। ওকে, এবার বলছে টাকায় 36টি লজেন্স বিক্রি করছে, ঠিক আছে। তাহলে 4% ক্ষতি হচ্ছে। 36 এখন থাক, আমার এখন 36 নিয়ে কাজ কারবার কিছু নেই, ঠিক আছে। এখন যেটা কাজ কারবার সেটা হচ্ছে যে আমার এই 4% ক্ষতি হচ্ছে, 4% ক্ষতি মানে 25-এ 1 ক্ষতি,
তাহলে কি হচ্ছে 25-এ ক্ষতি কত হচ্ছে 1 ক্ষতি হচ্ছে। তার মানে যখন লস হচ্ছে তখন 25-এর প্রোডাক্টটা 24-এ বিক্রি করছি, ঠিক আছে। তখন 25-এর প্রোডাক্টটা কতই বিক্রি করছি 24-এ বিক্রি করছি, ভালো কথা। আর দ্বিতীয়টায় দেখো যখন 8% লাভ করতে হবে তখন 25-এর প্রোডাক্টটা কতই বিক্রি করতে হবে 25-এর থেকে 2 বেশি, তার মানে 25-এর প্রোডাক্টটা 27-এ বিক্রি করতে হবে। এইটা যখন প্রফিট করছি, এইটা যা হিসাব করলাম আমরা কিন্তু প্রাইসের হিসাব করলাম, টাকার হিসাব করলাম। আমরা কোথায় হিসাব করলাম প্রাইসের হিসাব করলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আমাকে 25-এর প্রোডাক্টটা 24-এ বিক্রি করলে লস হচ্ছে কারণ 4% ক্ষতি বলেছে, আর 27-এ বিক্রি করলে 8% প্রফিট হচ্ছে। এইটুকুনি তো ক্লিয়ার সবার আশা করছি। তাহলে এরপরে বলছে দেখো, তাহলে প্রাইস যখনই আছে এবার 36টি চলে আসছে, এবার আমার কনজাম্পশনে চলে আসছে, মানে দ্রব্যতে চলে আসছে। কনজাম্পশন কি হবে তাহলে ঠিক উল্টে যাবে, মানে 27 আর এইটা এখানে চলে আসবে মানে 24। তাহলে কত দিয়ে যাচ্ছে দুটো যদি অনুপাত করি 3 দিয়ে যাচ্ছে 3 9 27 আর 3 দিয়ে যাচ্ছে 3 8 24। মানে আগে যেখানে আমরা 9টা প্রোডাক্ট বিক্রি করছিলাম যাতে 4% ক্ষতি হচ্ছিল, এখন সেটা 8টা প্রোডাক্ট বিক্রি করব যাতে 8% লাভ হবে, সিম্পল। এবারে দেখো কি বলছে, তাহলে 1 টাকায় 36টা লজেন্স বিক্রি করছিল, তার মানে এখানে কটা লজেন্স বিক্রি করছিল 36টা লজেন্স বিক্রি করছিল। কত দিয়ে গুণ হচ্ছে 4 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ হবে। তাহলে 4 8 32, তাহলে 32টা লজেন্স যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার 8% লাভ হবে। কটা বিক্রি করতে হবে 32টা লজেন্স বিক্রি করতে হবে, তবে 8% প্রফিট হবে। বোঝা গেল? একদম ছোট্ট কনসেপ্ট, মানে লিখেছি, মানে যদি তোমার কারোর বড় মনে হয় তোমার লিখেছি বড় করে বোঝার সুবিধার জন্য, তাই জন্যই এটা বড়, ঠিক আছে। যখন এক্সাম হলে করবে তোমাকে একবার ছোট্ট করে একটা এক্সাম হলে অ্যাপ্রোচ দেখাই, এই অঙ্কটা এক্সাম হলে কি করে করবে। যখন মনে হবে কি 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কি 4% ক্ষতি মানে 1/25, সঙ্গে সঙ্গে মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে 4% মানে 1/25, তার মানে লস হচ্ছে, তার মানে 25-এ 24 হচ্ছে, সিম্পল। তাহলে 25-এ যদি 24 হয়, 25 যদি 24 হয় আমাকে 8% মানে মনে মনে হিসাব হয়ে যাবে 4% মানে 1/25 মানে 8% মানে 2/25। তাহলে 25-এ লাভ করতে হবে, 25-এ 2 লাভ মানে 25-এর প্রোডাক্টটা 27-এ বিক্রি হবে। তাহলে 27 বসবে এখানে, 24 বসবে এখানে, কত দিয়ে কাটবে 3 9 27 3 8 24। 9 এর ভ্যালু কত, 9 এর ভ্যালু এখানে বলে দিয়েছে 36, 9 এর ভ্যালু 36, তাহলে 4 দিয়ে গুণ হচ্ছে 4 8 তাহলে 32, অ্যান্সার হয়ে যাবে। এই তো এইটুকুনি অ্যাপ্রোচ, এটা তো বোঝালাম তোমাদের বোঝার জন্য, এইটুকুনির মাধ্যমে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আমরা কিভাবে করছি, প্রসিডিওরটা কি করছি সেটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? ক্লিয়ার হলো? এই অঙ্কটারই এক্সাম হলে আর একটা অ্যাপ্রোচ দেখবে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কি বলেছে, 36টা লজেন্স 4% ক্ষতিতে বিক্রি করছে। 4% মানে কি 100, 4% ক্ষতি মানে 96, তাহলে 36 গুণ 96, ঠিক আছে, সমান সমান 8% লাভে বিক্রি করতে হবে। কত লজেন্স জানি না, সেটাই বার করতে হবে। 8% লাভ মানে 100 প্রোডাক্টটা কতই বিক্রি করছে 108-এ বিক্রি করছে। তাহলে এক্সট্রার যদি ভ্যালু বার করতে চাই তাহলে কি করব, 36 গুণ 96 বাই 108, তাহলে 36 দিয়ে যদি কাটি 3 6 18 হাতে 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে 32, অ্যান্সার হচ্ছে 32। এগুলো হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচ, এগুলো হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচ। এইটা হচ্ছে আমার তার বেস তৈরির জায়গা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট ম্যাথ। এই যে এইগুলো কিন্তু সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক। এই অঙ্কগুলো মানে মেনসুরেশনের কথা বলা হলেও মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইসবগুলো আছে, তার ফলেও কিন্তু পরেও কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজেই থাকবে, পার্সেন্টেজেরই অঙ্ক, ঠিক আছে। জিনিসটা দেখলে বুঝতে পারবে। বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমি 10% দেখেই আমি সরাসরি বলে দেবো 21%, কিন্তু 21%টা কিভাবে বলবো দেখো, বর্গক্ষেত্রের বাহু মানে ক্ষেত্রফলের সূত্র কি হয়, ক্ষেত্রফলের সূত্র হয় বাহু গুণ বাহু,
তাই তো। তাহলে কি হয়েছে, বাহু কত বাড়বে বলেছে, 10% বৃদ্ধি বলেছে। কত বৃদ্ধি বলেছে, 10%। আর 10% মানে কি জানি, 1/10। তার মানে বাহু যদি 10 থাকে তাহলে বেড়ে সেটা কত হবে, 11 হবে। একই রকম ভাবে বাহু যদি 10 থাকে সেটা বেড়ে, কারণ দুবার বাহু আছে, ক্যালকুলেশনটা আমাকে দুবার করতে হবে, তাহলে বেড়ে কত হবে, 11 হবে। 10 থেকে 11, 10 থেকে 11। তার মানে বাহু গুণ বাহু করলে আমরা আগের ক্ষেত্রফল পাবো, বাহু গুণ বাহু করলে বর্তমান ক্ষেত্রফল পাবো। 11 গুণ 11 করলে 121। তাহলে বৃদ্ধি কত, 121 মাইনাস 100, তার মানে 21 বৃদ্ধি। কত বৃদ্ধি হচ্ছে, 100তে বৃদ্ধি হচ্ছে। পার্সেন্টেজ হিসাব করলে 100% 100 কাটছে, তাই জন্য 21% বৃদ্ধি পাচ্ছে। কত পাচ্ছে, 21% বৃদ্ধি পাচ্ছে। লজিকটা বোঝা গেল? এই লজিকটা ক্লিয়ার হয়েছে? আর একবার বলে দিই, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ক্ষেত্রফল হয় বাহু গুণ বাহু। তাহলে 10% করে বৃদ্ধি পাচ্ছে, 10% মানে 1/10, তাহলে 10 বৃদ্ধি পাচ্ছে 1, তার মানে 11 হচ্ছে। 10 বৃদ্ধি পাচ্ছে 1, তার মানে 11 হচ্ছে। তাহলে 10 আর 10 11, 10 থেকে 11, 10 থেকে 11 মানে 10 10 100 থেকে 121। কত বাড়লো, 21 বাড়লো। কত বাড়লো, 100 বাড়লো। পার্সেন্টেজে নিয়ে গেলে ইন্টু 100%, তার মানে সরাসরি 21% হয়ে যাবে। ঠিক আছে। আর একটা রুলস তোমাদের শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। সূত্রটা আমি আরো একবার বলছি। সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে কি বৃদ্ধি পেয়েছে, বাহু বৃদ্ধি পেয়েছে, দুবার বৃদ্ধি পেয়েছে, দুটোই প্লাস হবে। তাহলে তাই জন্য আমরা কি লিখবো, প্লাস 10 প্লাস 10 প্লাস 10 গুণ 10 বাই 100। তাহলে 0 0 কাটা, এখানে কত আসছে, প্লাস 20, আর এখানে কাটাকুটি করে প্লাস 1, তাহলে প্লাস 21%। প্লাস মানে বৃদ্ধি হবে, কত বৃদ্ধি পাবে, প্লাস মানে বৃদ্ধি পাচ্ছে, কত পাচ্ছে, 21% বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা অঙ্কের কত রকমের অ্যাপ্রোচ হয় সেটা আমরা আশা করি দেখাতে পারলাম। এইবারে দেখো জিনিসটা বলছে আয়তক্ষেত্র। ওকে, অঙ্কটা দারুণ অঙ্ক। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো। কি করা হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রস্থ কত শতাংশ হ্রাস করলে ক্ষেত্রফল পূর্বে যা ছিল তাই হবে। তার মানে দেখো, এইটি হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। একটু সোজা হয়নি, একটু সোজা করে দিই। দৈর্ঘ্য যেটা, এইটাকে 60% বৃদ্ধি করা হয়েছে। তাহলে এটাকে 60% বৃদ্ধি করা হয়েছে। আমি ব্যাপারটা ধরলাম, ধরো এইরকম ব্যাপারটা হয়েছে, 60% বৃদ্ধি হয়ে এইরকম হয়েছে। তাহলে 60% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কিন্তু ক্ষেত্রফল সমান, তার মানে আমার প্রস্থটা নিশ্চয়ই কমবে। ধর প্রস্থ কমে এইরকম হয়ে গেল। তাহলে প্রস্থটা কত পার্সেন্ট কমালে এই যে ক্ষেত্রফলটা, এই জায়গার ক্ষেত্রফলটা আর এর ক্ষেত্রফল দুটো সমান হবে। কি করে করব, আমরা ছোটবেলায় করতাম, কেমন করতাম, এটাকে এক্স ধরলাম, ঠিক আছে, আর এটাকে ওয়াই ধরলাম, ঠিক আছে। তাহলে এটার কত বৃদ্ধি পাবে, আমি বললাম এর ক্ষেত্রফল হয় এক্স ওয়াই, আর এটার দৈর্ঘ্য এখন কত হয়েছে, এটার দৈর্ঘ্য কত হয়েছে, যে এক্স ছিল, এবার 60% বৃদ্ধি পেয়েছে, মানে 160% হয়েছে, বাই 100, 0 0 কাটা। তার মানে কি হয়েছে, 16x বাই 10 ইন্টু y1। এইরকম কিছু হিসাব নিকাশ করে করতে হবে। কিন্তু এই জিনিস যদি করতে যাই তাহলে সময়ও যাবে, মানে টাইম চলে যাবে। করবো না এরকম ভাবে। কেমন ভাবে করবো, অন্য কোনো প্রসিডিওর ট্রাই করব। কি প্রসিডিওর ট্রাই করব, দেখো দেখো কি বলেছে, এটা বলেছে 60% বৃদ্ধি হবে। কত, 60%। আচ্ছা 20% মানে কত হয়, 20% মানে কত হয়, 20% মানে 1/5। 20%-এর 3 গুণ হচ্ছে 60%, তাহলে 1/5-এর 3 গুণ হবে। তাহলে 1/5-এর 3 গুণ হচ্ছে 3/5। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট খুব কাজে লাগবে। ঠিক আছে, এবারে দেখো
তাহলে আমি যদি দৈর্ঘ্য ধরি 5 ধরি, দৈর্ঘ্য যদি 5 ধরি, এটা বেড়ে গিয়ে 8 হবে। কেন 8 হবে? এটা বেড়ে গিয়ে 8 হচ্ছে। কেন 8 হচ্ছে? তাহলে 8 কেন হচ্ছে? কারণ 3 বেড়েছে, কারণ 5-এ 3 বৃদ্ধি পাবে। তাহলে 5-এ 3 বাড়লে কত হবে? 8। তাহলে এবার বলেছে প্রস্থটা এমন কিছু করতে হবে যার ফলে মানে প্রস্থটা কমাতে হবে। সহজ কথায় আমরা যদি একটা ছোট্ট একটু কথা ভাবি, দেখো দুজনের ক্ষেত্রফল সমান, ভালো করে বোঝো, দুজনের ক্ষেত্রফল সমান হবে। তার মানে আমি যদি দুজনের ক্ষেত্রফল সমান করতে যাই, কি করে সমান করব? এর সঙ্গে 8 গুণ করি, এই পার্টটা গুণ করি, 5 8 40, এর সঙ্গে 5 গুণ করি, 5 8 40, তাহলে সমান হবে ক্ষেত্রফলটা। এটা দৈর্ঘ্য ছিল, আমি যদি বলি প্রস্থটা 8 থেকে 5 করে দিই, এরকম ব্যাপারটা করলে কেমন হয়ে দাঁড়াবে? কারণ আমাকে দেখতে হবে ক্ষেত্রফলকে সমান করতে হবে। ক্ষেত্রফল কিভাবে আসবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 5 থেকে 8 হয়েছে, আমার যদি ক্ষেত্রফল সমান করতে হয় তাহলে আমাকে দৈর্ঘ্যের সঙ্গে 8 গুণ করতে হবে। কত গুণ করলাম? 8 গুণ করলাম। তাহলে কত হলো? 5 8 40। তাহলে এখানে 5 গুণ করলাম, এখানে 8 ছিল, মানে 8 হবে নতুন দৈর্ঘ্যটা, নতুন প্রস্থটা কমে আমি বললাম 8 থেকে 5 হয়েছে, তাহলে 5 8 40, তাহলে সমান হবে তো? এবার ক্লিয়ার তো জিনিসটা? তাহলে এখানেও 40, এখানেও 40, এখন আমার ক্ষেত্রফল সমান। কিন্তু প্রস্থটা এখন কমে যাচ্ছে। প্রস্থটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কত কমছে? দেখো কত কমছে? 3 কমছে। কত কমছে? 3 কমছে। কতই কমছে? ভালো কথা, দেখো কতই কমছে? 8-এ কমছে, কারণ 8 থেকে 5 হচ্ছে, তো 3 কোথায় কমছে? এখান থেকে কমছে, 8 থেকে কমছে। তাহলে এইটাকে আমাকে ফ্র্যাকশনে বার করতে হবে। দেখো 3/8কে আমি সরাসরি বলে দিতে পারবো যে 37.5%। কেন বলতে পারবো? তার জন্য আমাকে বেসিক একটা জিনিস জানতে হবে। আমরা জানি যে 1/8 সমান 12.5%, এটা জানি। এবার যদি এই পার্টটাকে 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3/8 আসবে। তাহলে একেও আমরা 3 দিয়ে গুণ করে 3 12 36, আর 0.5 দিয়ে 3 করলে 1.5, তাহলে 36 আর 1 37.5%। যারা এই রুলসটা জানো না তাদের জন্য ঠিক আছে, করে ফেলা যাক। 3/8কে কি করতে হয়? আমরা 100% দিয়ে গুণ করতে হয়। 4 2 8, 4 25 100, তাহলে 3 25 75/2, তার মানে আসছে আমার 37.5%। এইভাবেও আসতে পারে, যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। করার অসংখ্য প্রসেস আছে। এই প্রসেসটা তোমাদের অলরেডি শিখিয়েছিলাম, সেই জন্য বললাম যারা যাদের মনে নেই তাদের এই জন্য এই প্রসেস আছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো এটা হয়ে গেল। এবার এই পোর্শনটা দেখো কি বলছে। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল কত হবে? মানে প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস, তাহলে আনসার হবে আমাদের 1% হ্রাস। এটা আমরা দেখেই বলে দিতে পারবো। কি করে দেখে বলে দিতে পারছি? কি করে দেখে বলে দিতে পারছি? এইখানে আমরা দেখো শিখে নিয়েছি। কি শিখে নিয়েছি? দেখো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস XY/100। আশা করছি সূত্রটা সবার মুখস্থ হয়ে গেছে দিনে করতে করতে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে, তাই জন্য আমরা লিখলাম +10। ঠিক আছে। এবার প্রস্থ কি হয়েছে? প্রস্থ 10% হ্রাস হয়েছে, তাই জন্য লিখলাম -10। ঠিক আছে। এবার এই যে চিহ্নটা বসবে, কি বলেছিলাম? এই দুটো গুণ করে যে এই যে প্লাস আর এই মাইনাস, এই দুটো গুণ করে যে চিহ্নটা বসে সেটাই বসবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। সূত্র কি? XY। XY এর ভ্যালু কত? 10 গুণ 10, আর তলায় কত আছে? তলায় হচ্ছে 100। তাহলে 0 0 কাটছে, 0 0 কাটছে, আর এই 10 কাটছে, তাহলে পড়ে থাকছে কত? মাইনাস, আর এখানে 1। তাহলে 1%, আর এই মাইনাস কার জন্য ইন্ডিকেট করে? কাকে ইন্ডিকেট করে? মাইনাস ইন্ডিকেট করে হ্রাসকে, তাই জন্য 1% হ্রাস হবে। এটা করতেও হবে না, জানো তো। এরপরে প্র্যাকটিস করতে করতে এরপরে মুখে মুখে চলে আসবে। কি করে? দেখো এখানে হবে 10% বৃদ্ধি, মানে +10, আর এখানে 10%, +10 -10 কেটে গেল। এরপরে কি হচ্ছে? দুটো গুণ হচ্ছে, তার মানে মাইনাস। 10 গুণ 10/100, 10 10 100/100 মানে 1, তাহলে -1, তার মানে 1% হ্রাস। সিম্পল, এইভাবে আমরা করতে পারবো। এটা তো আমাদের বোঝানোর জন্য করছে, মানে এক্সাম হলে আমরা দেখে এরকম নামিয়ে দেবো। ক্লিয়ার?
তাহলে বলো আজকের পুরো ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।